আচ্ছা দেখো, আজকে আমরা পার্লামেন্টারি কমিটি শুরু করবো। ঠিক আছে, পার্লামেন্ট পড়ছো, পার্লামেন্টের মোশন পড়ছে। এবার পার্লামেন্টের বিভিন্ন ধরনের কমিটিস থাকে, প্রচুর কমিটি থাকে পার্লামেন্ট। এক কথায় বলতে পারো পার্লামেন্টের যা এমপি, প্রতিটা এমপি প্রায় কিছু না কিছু কমিটির সাথে যুক্ত থাকে। এতগুলো কমিটি থাকে। ঠিক আছে। আচ্ছা, এই কমিটি, পার্লামেন্টারি কমিটি কাকে বলবো তার কিছু কন্ডিশনস থাকে। কি কি কন্ডিশনস থাকে? আচ্ছা, কি কি কন্ডিশনস থাকে? কন্ডিশন নাম্বার ওয়ান, অ্যাপয়েন্টেড অর ইলেক্টেড বাই দ্য হাউস। তাদেরকে, এই কমিটিকে অ্যাপয়েন্ট করবে বা ইলেক্ট করবে কে? হাউস। অর নমিনেটেড বাই দ্য স্পিকার অর চেয়ারম্যান। ঠিক আছে, এই কমিটি অ্যাপয়েন্ট এবং ইলেক্টেড হবে হাউস দ্বারা, বা চেয়ারম্যান অর স্পিকার নমিনেট করবে তাদেরকে। চেয়ারম্যান অর্থাৎ লোকসভার ক্ষেত্রে লোকসভার কমিটি হলে চেয়ারম্যান, সরি স্পিকার, আর রাজ্যসভার কমিটি হলে চেয়ারম্যান। ঠিক আছে। আচ্ছা, নাম্বার টু, ওয়ার্কস আন্ডার ডাইরেকশন অফ স্পিকার অর চেয়ারম্যান। যদি কমিটিটা রাজ্যসভার অন্তর্গত হয় তাহলে সে চেয়ারম্যানের আন্ডারে কাজ করবে যদি রাজ্যসভার কমিটি হয়। আর স্পিকারের, যদি লোকসভার কমিটি হয় তাহলে সে স্পিকারের আন্ডারে কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার থ্রি, 3 নম্বর কন্ডিশন, প্রেজেন্ট ইজ ইটস রিপোর্ট টু দ্য হাউস অর টু দ্য স্পিকার অর চেয়ারম্যান। কমিটি মানে কি? কমিটি কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করবে, কাজ করার পরে তার যে রিপোর্ট, এই রিপোর্ট সে হাউসকে পেশ করবে, অথবা স্পিকার অর চেয়ারম্যানের কাছে পেশ করবে। স্পিকার চেয়ারম্যান কেন বলা হচ্ছে আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, নাম্বার ফোর, হ্যাজ এ সেক্রেটারিয়েট প্রোভাইডেড বাই দ্য লোকসভা অর রাজ্যসভা। এখানে লোকসভা অর রাজ্যসভার এসটা নেই, কেটে গেছে, লোকসভা অর রাজ্যসভা। একটা সেক্রেটারিয়েট থাকবে, যে সেক্রেটারিয়েটকে লোকসভা অথবা রাজ্যসভা তারা প্রোভাইড করবে। প্রতিটা কমিটির জন্য একটা করে সেক্রেটারিয়েট থাকে, মানে কমিটিকে হেল্প করার জন্য, তার কাজকর্ম ঠিক দেখার জন্য, তার রিপোর্ট গুলো সব সব ঠিকঠাক তৈরি করার জন্য, তার ওই কি বলবো প্রেজেন্টেশন তৈরি করার জন্য, সেগুলোকে টাইপ করার জন্য, কমিটির কাজে হেল্প করার জন্য বিভিন্ন রকম ভাবে একটা করে সেক্রেটারি প্রোভাইড করা। ঠিক আছে, তাহলে এগুলো ছিল আমাদের পার্লামেন্টারি কমিটি কাদেরকে বলবো, এটা হচ্ছে তার কন্ডিশন। কোন কোন কন্ডিশন ম্যাচ করলে সেই কমিটিকে আমরা পার্লামেন্টারি কমিটি বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, এটা সুতপা যখন ফেয়ার করবে, এটা সুতপা লেখার পরে আমাকে এই একটা কপি পাঠাবে। ঠিক আছে, এটা ওই বারাসাতের একটা তোমাদের দিদিদের ব্যাচ, তাদের লেখা। সুতপা শোনা যাচ্ছে? ঠিক আছে স্যার, পাঠিয়ে দেবো। হ্যাঁ, রোহিত বোধহয় চিনবে, এটা ওই জয়িতার হাতের লেখা। আচ্ছা, এবারে এই যে কমিটিগুলোর কথা, কমিটির যে কন্ডিশন গুলোর কথা বললাম, সেটা নিয়েই এখানে একটা বলা হচ্ছে দ্য কনসালটেটিভ কমিটি। কনসালটেটিভ কমিটি বলে একটা কমিটি আছে, দ্য কনসালটেটিভ কমিটি। এই কনসালটেটিভ কমিটি, এটাকে কিন্তু আমরা পার্লামেন্টারি কমিটি বলি না। কেন বলি না দেখো, কনসালটেটিভ কমিটি হুইচ অলসো কনসিস্ট অফ মেম্বার অফ পার্লামেন্ট, যেটা পার্লামেন্টের মেম্বারদেরকে নিয়েই তৈরি হয়, আর নট পার্লামেন্টারি কমিটিস, অ্যাজ দে ডু নট ফুলফিল অ্যাবভ ফোর কন্ডিশনস। কনসালটেটিভ কমিটি তারা এই আগের যে 4টে কন্ডিশন আমরা দেখলাম, এই কন্ডিশন কনসালটেটিভ কমিটি, পার্লামেন্টারি কমিটি মেম্বারদেরকে নিয়েই তৈরি হওয়া কমিটি, কিন্তু তাকে আমরা পার্লামেন্টারি কমিটি বলি না, কারণ এই কন্ডিশন গুলো তারা ফুলফিল করে না। কনসালটেটিভ কমিটি স্পিকার বা চেয়ারম্যান তাদের মেম্বারদের নমিনেট বা অ্যাপয়েন্ট করে না, নিজেদের মধ্যে রাজনৈতিক দলগুলো ঠিক করে তোর 2জন মেম্বার দে, তোর 4জন মেম্বার দে, এই করে ঠিক করে। এরা স্পিকার বা চেয়ারম্যানের আন্ডারে কাজ করে না, এরা সরকারকে কিছু কনসাল্ট করে। ঠিক আছে,
আর এদের রিপোর্ট সেই অর্থে কিছু হয় না, সেক্রেটারিয়েট যদিও থাকে। ঠিক আছে, আচ্ছা, সেই জন্যই কনসালটেটিভ কমিটিকে কিন্তু আমরা পার্লামেন্টারি কমিটি বলতে পারি না। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে জ্যোতিকা? হ্যাঁ স্যার। টুম্পা? হ্যাঁ স্যার। আচ্ছা, পার্লামেন্টারি কমিটিজ ব্রডলি ডিভাইডেড ইনটু টু টাইপস। পার্লামেন্টারি কমিটি যেগুলো আছে সেগুলোকে আমরা বৃহত্তর ভাবে দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি আর একটা হচ্ছে অ্যাডহক কমিটি। অ্যাডহক ব্যাপারটা আগেও শুনেছো, অ্যাডহক জাজ অর্থাৎ টেম্পোরারি জাজ। স্ট্যান্ডিং কমিটি যেটা একটা পার্মানেন্ট কমিটি, আর অ্যাডহক কমিটি মানে টেম্পোরারি কমিটি। দুটোর মধ্যে পার্থক্য কি? পার্মানেন্ট কমিটি মানে সেটা স্যার তৈরি হলো 5 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর এরকম চলবে, হ্যাঁ ঠিক তাই। তার একটা নির্দিষ্ট টেনিওর আছে, স্ট্যান্ডিং কমিটি একটা নির্দিষ্ট টেনিওর অবধি চলবে, তারপর আবার দরকার হলে নতুন নতুন স্ট্যান্ডিং কমিটি তৈরি হবে, তার আগে সেটা ভেঙে যাবে না। অ্যাডহক কমিটি তার মানে কি স্যার? যখন তখন ভেঙে যেতে পারে না, এমনটা নয়। অ্যাডহক কমিটি, টেম্পোরারি কমিটি মানে যদি প্রয়োজন হয় তবেই সেই কমিটি আমরা তৈরি করি, নতুবা এই কমিটি শুধু শুধু অ্যাডহক কমিটির যেগুলো আছে সেগুলো তৈরি করে ফেলে রাখবে এমনটা নয়। যদি প্রয়োজন হয় এই ধরনের কমিটি তৈরি করার তবেই তৈরি করবে। বোঝা গেল? স্ট্যান্ডিং কমিটি আর অ্যাডহক কমিটির মধ্যে পার্থক্য বোঝা গেল সুতপা? হ্যাঁ স্যার। রোহিত? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে স্ট্যান্ডিং কমিটি যেটা পার্লামেন্ট আছে, পার্লামেন্ট রানিং চলছে, টেনিয়রের মধ্যে চলছে, লোকসভা রাজ্যসভা সবই ঠিকঠাক চলছে, সুতরাং স্ট্যান্ডিং কমিটি আমার থাকবেই, যতগুলো স্ট্যান্ডিং কমিটি আছে সেগুলো আমার থাকবেই। অ্যাডহক কমিটি মানে থাকতেও পারে নাও থাকতে পারে, প্রয়োজন হলে তবে সেই কমিটি তৈরি করা। বোঝা গেল? আচ্ছা, এবারে স্ট্যান্ডিং কমিটি মূলত এই 4 ধরনের। কি কি? ফিনান্সিয়াল কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এস্টিমেট কমিটি, আর কমিটি অন পাবলিক আন্ডারটেকিং। এই 4 ধরনের স্ট্যান্ডিং কমিটি থাকে। ঠিক আছে, ফিনান্সিয়াল কমিটি যে ফিনান্স ব্যাপারটা থাকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি থাকে, মানে পাবলিক অ্যাকাউন্টস একটা আলাদা ব্যাপার আছে, এস্টিমেট কমিটি আছে, আর কমিটি অন পাবলিক আন্ডারটেকিং। ঠিক আছে, এবারে এই যেখানে 1 2 3 4 করে লেখা আছে, তোমরা এই 1 2 3 4 করে না লিখে এই স্ট্যান্ডিং কমিটির পুরোটাই এটা হচ্ছে ফিনান্সিয়াল কমিটির আন্ডারে। স্ট্যান্ডিং কমিটি লিখবে, তার মধ্যে স্টার দিয়ে লিখবে ফিনান্সিয়াল কমিটি, তার আন্ডারে এই 4টে লিখবে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এস্টিমেট কমিটি, আর কমিটি অন পাবলিক আন্ডারটেকিং। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। অর্থাৎ এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি আর কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, এই 4টেই আবার ফিনান্সিয়াল কমিটির আন্ডারে পড়ে। এই 4টেকে আমরা ফিনান্সিয়াল কমিটি বলতে পারি। আচ্ছা, প্রথম যে কমিটিটা আমরা পড়বো এখানে সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি। ইনভেন্ট ইন ইন্ডিয়া ইন 1921, 1921, এটা কিন্তু 1921, আমি এখানে আরো একবার লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, 1927 মনে হতে পারে। তাহলে এটা 1921 সালে প্রথম তৈরি হয় ভারতবর্ষে, প্রথম নিয়ে আসা হয় বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। 1919 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সেই অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রথম 1921 সালে তৈরি হয়। তোমরা জানো 1919 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী প্রথম ভারতবর্ষের যে পার্লামেন্ট সেটাকে কেন্দ্রীয় পার্লামেন্টকে দুভাগে ভাগ করা হয়েছে, লোকসভা এবং রাজ্যসভা, পিপল অফ হাউস অ্যান্ড কাউন্সিল অফ স্টেট। এবং সেই 1921 সালেই কিন্তু লোকসভা প্রথম চালু হয়েছিল এবং সেখানে প্রথম থেকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটি ব্যাপারটা ছিল। এর টোটাল মেম্বার 22 জন। কতজন? পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য হয় 22 জন। 22 জনের মধ্যে আবার ভাগ আছে, লোকসভা থেকে 15 জন আর রাজ্যসভা থেকে 7 জন। তাহলে টোটাল মেম্বার কত থাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে? 22 জন। লোকসভা থেকে 15 জন আর রাজ্যসভা থেকে থাকে 7 জন। কেন এমন থাকে? লোকসভায় 15 জন, রাজ্যসভায় 7 জন। যতগুলো কমিটি দেখবো, যে সমস্ত কমিটি উভয় পার্লামেন্টের উভয় পক্ষ দিয়ে, উভয় পক্ষের সদস্য নিয়ে গঠিত,
সমস্ত কমিটিতেই আমরা দেখবো লোকসভার লোক বেশি, রাজ্যসভার লোক কম। কেন এমনটা হয় কেউ একটু বলো দেখি পরপর, তোমাদের মতামত গুলো একটু শুনি। কি মনে হয় তোমাদের কেন এমনটা হয়? লোকসভায় তো সিট সংখ্যা বেশি থাকে আর রাজ্যসভায় তো কম থাকে। লোকসভায় 500 কত আর 545 আর রাজ্যসভায় 200। সব লোকসভার মেম্বাররা ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে আসে, ওই জন্য। সুতপা, জ্যোতিকা? স্যার, লোকসভার ডাইরেক্ট ইলেকশন হয় আর রাজ্যসভা স্যার মানে ডাইরেক্ট ইলেকশন হয় না, তাই জন্য স্যার লোকসভাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। হ্যাঁ স্যার, ওইটা আমিও বলতে চাইছিলাম যে লোকসভাতে যেহেতু ডাইরেক্ট ইলেকশন হয়, সেক্ষেত্রে লোকসভা থেকে বেশি মানে আসে। কাকিমা একটু জল দিও, শুনতে পেলে? আচ্ছা, তো বলে রাখি, আমি জানতে চাইলাম তোমাদের থেকে, তোমাদের এটা জানা ছিল না, এর অ্যাকচুয়াল রিজনটা টুম্পা যেটা বলেছে সেটা। দুজনেই মেম্বার, কে ডাইরেক্ট কে ইনডাইরেক্ট সেই নিয়ে কমিটির মধ্যে কোনো রকম ভেদাভেদ করা হয় না, ঠিক আছে? কিন্তু মনে রাখবে, যেহেতু লোকসভার সদস্য সংখ্যা অনেক বেশি, তাই সেখান থেকে বেশি সদস্য নির্বাচিত হয়। রাজ্যসভার সদস্য সংখ্যা কম, তাই সেখান থেকে কম সদস্য নির্বাচিত। অর্থাৎ যদি আমরা প্রপোর্শন দেখি তাহলে কিন্তু প্রপোর্শনটা ঠিকই আছে। 550-র মধ্যে থেকে 15, 250-র মধ্যে থেকে 7, ঠিক ঠিকই আছে। এই জন্যই নেওয়া। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে কি বলছি, ইলেক্টেড বাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির মেম্বারদেরকে নির্বাচন করা হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের এই সিস্টেমে। এটা তোমাদের আসবে না কিভাবে নির্বাচন করা হয়, তবুও যদি আসে পরীক্ষাতে মেনসে আসলেও আসতে পারে। নো মিনিস্টার ক্যান বি ইলেক্টেড, এখানে কোনো মিনিস্টার ইলেক্টেড হতে পারে না। মনে রেখো, পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে কোনো মিনিস্টার ইলেক্টেড হতে পারে না। বেশিরভাগ কমিটিতে, প্রায় 99% কমিটিতে কোনো মিনিস্টার থাকতে পারে না। মিনিস্টার তার মন্ত্রিত্বের যে ডিপার্টমেন্ট সেটা সামলাবে, সেই পার্লামেন্টারি কমিটির মধ্যে নাম বলাবে না। কমিটিগুলো করা হয় নন মিনিস্টার যারা আছে, ঠিক আছে, যারা প্রাইভেট মেম্বার আছে। মিনিস্টারের অপোজিট কি বলি আমরা, প্রাইভেট মেম্বার। যারা প্রাইভেট মেম্বার আছে তাদেরকে ইনভলভ করার জন্য কমিটিগুলো করা, ঠিক আছে? আচ্ছা, প্রাইভেট মেম্বার মানে সেটা সরকার পক্ষের হতে পারে, সেটা বিরোধী পক্ষের হতে পারে, কিন্তু তার মন্ত্রিত্ব নেই, এমন যে কোনো এমপি। যেমন পশ্চিমবঙ্গ থেকে বিজেপির কতগুলো এমপি আছে, 10-11টা না 9টা এরকম কিছু আছে। তারা তারা সকলেই তো আর কেন্দ্রের মন্ত্রী নয়। সুতরাং যারা মন্ত্রী নয় তারাও কিন্তু প্রাইভেট মেম্বার। আবার পশ্চিমবঙ্গে যারা বা ভারতবর্ষে যারা অবিজেপি এমপি আছে তারাও মন্ত্রী নয়, তারাও কিন্তু প্রাইভেট মেম্বার। প্রাইভেট মেম্বার ব্যাপারটা তোমাদেরকে পড়িয়েছিলাম, প্রথম পড়িয়েছিলাম কোথায়, কোথায় পড়িয়েছিলাম প্রথম? প্রেসিডেন্টের ভেটো পাওয়ারের সময় বলেছিলাম, মনে পড়ছে? কি প্রাইভেট মেম্বার ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? আমি প্রেসিডেন্টের ভেটো পাওয়ারটা হয়নি এখনো আমার, মানে ওটা হয়ে গেছিল, তারপর আমি ক্লাস জয়েন করেছিলাম। আচ্ছা, হয়ে যাবে। আর জ্যোতিকার রোহিতকে বলেছিলাম দুজনের মধ্যে কনসাল্ট করে আমাকে একটা লিস্ট পাঠাতে। হ্যাঁ স্যার, লিস্ট হয়েছে তৈরি। হ্যাঁ, পাঠিয়ে দিও গ্রুপে। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে মিনিস্টাররা এখানে থাকতে পারে না। তার এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এর টার্ম হচ্ছে 1 ইয়ার, 1 বছর, ঠিক আছে? 1 বছর, 1 ইয়ার। অর্থাৎ 5 বছর যদি লোকসভার টার্ম হয়, তাহলে প্রত্যেক 1 বছর মানে এই টার্মে 5টা পাবলিক অ্যাকাউন্টস কমিটি তৈরি হয়। যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি তৈরি হচ্ছে, একটা ফিনান্সিয়াল ইয়ার থাকবে, পরের বারে আবার অন্য কমিটি।
মানে অন্য ব্যক্তিদের নিয়ে তৈরি হবে, তার মধ্যে কিছু ব্যক্তি সেম থাকতেই পারে। আচ্ছা, চেয়ারম্যান অফ দ্য কমিটি ইজ নমিনেটেড বাই দ্য স্পিকার। পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে নমিনেট করে? এই 22 জনের মধ্যে থেকে স্পিকার যে কোনো একজনকে নমিনেট করবে, ঠিক আছে। এবং ট্র্যাডিশনালি আসছি সেই জায়গাটা, কি বলছে, আনটিল 1966-67 1966-67 সাল পর্যন্ত চেয়ারম্যান অফ দ্য কমিটি বিলংড টু দ্য রুলিং পার্টি। অর্থাৎ 1966-67 সাল পর্যন্ত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান রুলিং পার্টি থেকে হতো বা সরকার পক্ষ থেকে হতো। সিন্স 1967 এ ট্র্যাডিশন হ্যাজ ডেভেলপড, একটা ট্র্যাডিশন তৈরি হলো, where the chairman of the committee is selected invariable from opposition, যেখানে অপোজিশন পার্টি থেকে, ভেরিয়েবল অপোজিশন মানে মূল বিরোধী দলের থেকে হতে হবে তা না, যে কোনো বিরোধী, সরকারের লোক নয় অথচ বিরোধী পক্ষের এমপি, যে কোনো বিরোধী থেকেই এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে বাছা হয়। কে বাছে, কে নমিনেট করে? স্পিকার নমিনেট করে। বোঝা গেল? কি জানলাম আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে? যে টেনিওর 1 বছরের। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মোট 22 জন থাকে। 15 জন হচ্ছে থাকবে আমার রাজ্যসভা, লোকসভা থেকে, আর 7 জন থাকবে রাজ্যসভা থেকে। 1967 সাল থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান হবেন তিনি অপোজিশন বা অন্য কোনো রাজনৈতিক দলের, সরকার ছাড়া অন্য যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন হবেন। এটা একটা ট্র্যাডিশনালি সেট আপ হয়, এটা কিন্তু কনস্টিটিউশনে কোথাও লেখা নেই। তাহলে আমাদের জানতে হবে এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজটা কি, কি কাজ করবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ফাংশন: টু এক্সামিন দ্য ফিনান্স অ্যাকাউন্ট of the union government and any other account laid before the লোকসভা। কি করবে? লোকসভায় যে ফিনান্স অ্যাকাউন্টস গুলো আছে এবং অন্যান্য যে ইউনিয়ন কেন্দ্র সরকারের যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্টস গুলো ঠিকঠাক কাজ হচ্ছে কিনা সেগুলো এক্সামিন। তোমরা ক্যাগ পড়ার সময় পড়েছিলে যে ক্যাগ কে ফ্রেন্ড ফিলোসফার গাইড বলা হয় একটা কমিটির। কোন কমিটির বলা হতো? মনে আছে কারো কোন কমিটির বলা হতো? না স্যার। কারোর মনে নেই? ক্যাগকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড বলা হতো। কেন? কারণ ভারতবর্ষের সিস্টেমটা খুব সুন্দরভাবে সাজানো। ভেবে দেখো, সরকার যে কোনো খাতে একটা কাজ করবে, সরকার বলছে যে, হাইপোথেটিক্যালি একটা এক্সাম্পল দিয়ে, প্রত্যেক বাড়িতে গরমের সময় বিনা পয়সায় তারা 1 টনের এসি প্রত্যেক বাড়িকে দেবে, ভারতবর্ষের যতগুলো হাউস হোল্ড আছে। তাহলে সরকার কি করছে? সরকার এই 1 টনের এসিটা প্রত্যেকটা বাড়ি দেওয়ার জন্য কত টাকা খরচা হতে পারে একটা আগে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করবে। তারপর সেই টাকাটা ক্যাগের কাছে চাইবে, বলবে যে ক্যাগকে বলবে যে ক্যাগ আমাকে আমাকে এই টাকাটা দাও, আমি এতগুলো এসি কিনে এত বাড়িতে দেব। ক্যাগ সেই টাকাটা সরকারকে দেবে। সরকার এবার এসি কোন কোম্পানি থেকে কিনছে, কি করছে, কত টাকার এসি কিনছে, মোট কত টাকা লাগলো, এই সমস্ত ক্যাগ রিসিপ্ট বানাবে। আর পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি করবে? পাবলিক অ্যাকাউন্ট কমিটি কাদের নিয়ে তৈরি? সেখানে সরকারের নেই লোক নেই, বিরোধীদের নিয়ে তৈরি। বিরোধী দলনেতা বা বিরোধী পক্ষের থেকে একজন এর চেয়ারম্যান হয়ে থাকে। তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কি হচ্ছে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি আবার সেই ক্যাগের রিপোর্টটা ভালো করে মিলিয়ে দেখছে যে সরকার যে টাকা দিয়েছে, ক্যাগ যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের সাথে মিলছে কিনা, এটসেট্রা এটসেট্রা। যদি না মেলে তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পার্লামেন্টকে জানাবে, পার্লামেন্টে ওই চিৎকার চেঁচামেচি করবে যে টাকা মিলছে না ভাই। 1 টন এসি দিয়েছে প্রত্যেক বাড়িতে, দাম নিয়েছে 1.5 টনের। বোঝা গেল? তাহলে সুন্দরভাবে দেখো ব্যাপারটা সাজানো। ক্যাগ রিসিপ্ট দেবে, আবার সেটা মিলিয়ে দেখবে কে? পার্লামেন্টের এই কমিটি, যেখানে আবার বিরোধীরা আছে, মিনিস্টার নেই, তাহলে তো সে নিজে নিজে মিলিয়ে দেয়। বোঝা গেল? পরের বুলেটিনে কি বলছে, আর কি ফাংশন আছে?
compare the actual expenditure with the expenditure sanctioned by the parliament. পার্লামেন্ট একটা এক্সপেন্ডিচার স্যাংশন করেছে যে সারা ভারতবর্ষে প্রত্যেকটা বাড়িতে এসি দিতে গেলে আমার 10,000 কোটি টাকা খরচা হবে। এবার ওরা কি করছে, ভারতবর্ষে ওরা কি করবে, এটা কম্পেয়ার করবে যে ভারতবর্ষে কত বাড়ি আছে, 1 টন এসির এভারেজ দাম কত হতে পারে, তাহলে কত খরচা হতে পারে। ওরা যদি দেখে যে না 10,000 কোটি তো নয়, 8,000 কোটির মধ্যে হয়ে যাওয়ার কথা, তাহলে ওরা আবার সেটা কিন্তু পার্লামেন্টে জানাবে। আর কি কাজ, the scrutinying the appropriation account and the audit report of CAG. appropriation account যেটা সেটা স্ক্রুটিনি করবে, সেটা দেখবে যে যে টাকা চাইছে অ্যাকচুয়ালি সেই টাকাটা লাগতে পারে কিনা, আর যদিও লাগে তাহলে ক্যাগের যে অডিট রিপোর্ট সেটাও তারা মিলিয়ে দেখবে যে সত্যি কোন কোন খাতে ঠিক ঠিক জায়গায় সরকার সমস্ত টাকা পয়সা ব্যয় করলো কিনা। আর কি করবে, টু এক্সামিন দ্য অ্যাকাউন্টস অফ স্টেট কর্পোরেশন, trading concerns and manufacturing projects and the audit report of CAG on them. মানে প্রত্যেকটা কর্পোরেশনের যে অ্যাকাউন্ট, স্টেট কর্পোরেশনের যে অ্যাকাউন্ট সেগুলো তারা এক্সামিন করবে, ট্রেডিং অ্যাকাউন্টস গুলো এক্সামিন করবে, ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট যেখানে সরকারের কিছু তৈরি হচ্ছে সেই ব্যাপারগুলোর যে অ্যাকাউন্টস আছে কত আয় ব্যয় হচ্ছে সেগুলোকে তারা হিসেবের মধ্যে রাখবে। আর ক্যাগ যে অডিট রিপোর্ট গুলো দেবে এই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত অডিট রিপোর্টের সাথে তারা তাদের যে হিসেব সেটাকে মিলিয়ে দেখবে যে ঠিকঠাক চলছে কিনা। আচ্ছা, যদি বুঝতে না পারো তাহলে কিন্তু বলবে, বারবার বলছি অনলাইন ক্লাস, তোমরা সবাই মিউট করে বসে আছো, কার কি মনের ভাষা সেগুলো আমাকে বলবে। টু এক্সামিন দ্য অ্যাকাউন্টস অফ অটোনমাস অ্যান্ড সেমি অটোনমাস বডিজ। অটোনমাস বডি মানে যে নিজের মতো করে চলে, সেমি অটোনমাস বডি মানে নিজের মতো করে চলে কিন্তু সরকার কিছু কিছু জায়গায় তাতে রাখবে, অটোনমাস বডি আরবিআই। দ্য অডিট অফ হুইচ ইজ কন্ডাক্টেড বাই দ্য ক্যাগ। তাহলে এই অটোনমাস বডি আর সেমি অটোনমাস বডি, যে সমস্ত অটোনমাস বা সেমি অটোনমাস মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, এই সমস্ত বডিতে যেখানে ক্যাগ অডিট করে সেই সমস্ত এক্সামে সেই সমস্ত অ্যাকাউন্ট গুলোকে মিলিয়ে দেখার ক্ষমতা কার আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির। নেক্সট, টু কনসিডার দ্য রিপোর্ট অফ ক্যাগ। ক্যাগের যে টোটাল রিপোর্ট সারা পুরো ফিনান্সিয়াল ইয়ারের শেষে সেটাকে তারা দেখে কনসিডার করবে, তারা সেটাকে মিলিয়ে দেখবে, রিলেটিং টু দ্য অডিট of which it's conducted by the CAG, মানে CAG যে অডিট করে সেটা, of any receipt and to examine the accounts of stores and stocks. সমস্ত রিসিপ্ট, CAG এর সমস্ত রিসিপ্ট তারা মিলিয়ে দেখবে, CAG যা যা অডিট করে সেগুলো সব মিলিয়ে দেখবে, এবং যদি গভর্নমেন্টের স্টোর স্টক কোথায় কি জিনিসপত্র আরো আছে সেগুলোকেও হিসেব করে করে তারা দেখবে যে কোথায় কত টাকা কোন কোন খাতে পড়ে আছে। নেক্সট, to examine the money spent on any service during financial year. একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে একটা যে অর্থনৈতিক বছর তার মধ্যে কতগুলো কত টাকা খরচ হচ্ছে। ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল থেকে শেষ হয় 31 মার্চ, এটার মধ্যে যা যা টাকা খরচ করছে সরকার সমস্ত কিছু এক্সামিন করার ক্ষমতা ওই পাবলিক অ্যাকাউন্টস কমিটির রয়েছে। নেক্সট, ইন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য অ্যাভব ফাংশন, মানে এই উপরে যে কাজগুলোর কথা বলা হলো সেগুলো যাতে ঠিকঠাক করতে পারে, দ্য কমিটি ইজ অ্যাসিস্টেড বাই দ্য ক্যাগ। এই কমিটিকে ক্যাগ অ্যাসিস্ট করে, অর্থাৎ ক্যাগ এর কাছে এরা যায়, গিয়ে হয়তো বুঝতে পারছে না কোথায় কি হচ্ছে, ক্যাগ সেগুলোকে বুঝিয়ে ভালো করে বলে দেয়। ইনফ্যাক্ট দ্য ক্যাগ অ্যাক্টস অ্যাজ এ গাইড, ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার অফ দ্য পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এটা ক্যাগের সময়ও বলেছিলাম, ভুলে গেছো তোমরা। তাছাড়াও আমরা কি দেখতে পাই যে ক্যাগ পাবলিক অ্যাকাউন্ট কমিটির গাইড, ফ্রেন্ড এবং ফিলোসফার হিসেবে কাজ করে। বোঝা গেল? আচ্ছা, 1 মিনিট ওয়েট করো, শুরু করছি। আর তো হবে।
আচ্ছা বলো, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজগুলো সম্পর্কে বোঝা গেল? জ্যোতিকা? হ্যাঁ স্যার। আচ্ছা, যতই বোঝা যাক তাও বলছি, হতে পারে বাড়িতে লেখার সময় বা পড়ার সময় তারপর দেখা গেল তুমি বুঝছো না কোনো কিছু একটা, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এটা অবভিয়াস যে এখন তোমাকে যেটা বলছি সেটা বুঝবে, কিন্তু ইন ফিউচার তোমরা কিন্তু সেটা হতে পারে ভুলে যেতে পারো, বা পড়ার সময় মনে হলো যে তোমরা বুঝতে পারছো না, তাহলে কিন্তু বলবে। পরের যেটা পড়বো, লিমিটেশন অফ দ্য রোল অফ দ্য কমিটি। কমিটির রোলে কিছু লিমিটেশন আছে, ঠিক আছে? একটু ওয়েট করো, শুরু করছি। আচ্ছা, শোনা যাচ্ছে আশা করছি। এই কমিটির, যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি বললাম, এর কিছু লিমিটেশন আছে, মানে কিছু কিছু জায়গায় এ আবার সমস্ত কিছু যে করতে পারে, এ যে একটা সর্বসর্বা কমিটি এমনটা নয়। কি কি লিমিটেশন আছে এর, সেগুলো আমরা দেখব। It is not concerned with the question of policy in broader sense. It is not concerned with the question of policy in broader sense. অর্থাৎ এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এ কিন্তু সরকারের পলিসিকে কোশ্চেন করতে পারে না। অর্থাৎ গভর্নমেন্ট, তোমরা শুনছো যে আরো S-400 কিনবে রাশিয়া থেকে, তাই তো? S-400 কিনতে যত টাকা লাগে অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি সেটা ঠিক করবে, তারপর ক্যাট সেই টাকাটা দেবে, এবং সেই টাকা দিয়ে ওরা সমস্ত কিছু মিলিয়ে দেখবে S-400 বর্তমান রাশিয়া কত টাকায় বিক্রি করছে, ওরা অ্যাকচুয়ালি কত টাকায় কিনলো, আর কি কি লাগবে, এটসেট্রা এটসেট্রা, বা বেশি লাগলো কিনা, কম নিল কিনা, এগুলো সব তারা মিলিয়ে দেখবে, যে টাকা রিসিপ্ট রিসিপ্ট মিললো কিনা। কিন্তু ওদের এটা বলার ক্ষমতা নেই যে এখন তো আমাদের S-400 দরকার নেই সরকারের, কেন কিনছো, যা আছে তাতেই কাজ চলে যাবে, দরকার নেই ওসব দিকে, অন্যদিকে ব্যয় ব্যয় করো। এগুলো কিন্তু বলার ক্ষমতা পাবলিক অ্যাকাউন্টস কমিটির নেই। সরকার যে কাজগুলো করবে, তারা আয় ব্যয়ের হিসেব রিসিপ্ট এগুলো সব তারা দেখতে পারে। সেই জন্যই বলছে ইট ইজ নট কনসার্নড উইথ দ্য কোশ্চেন অফ পলিসি ইন ব্রডার সেন্স। সরকারের পলিসি নিয়ে কিন্তু তারা কোশ্চেন করতে পারবে না। বোঝাতে পারলাম প্রথম পয়েন্টটা? হ্যাঁ নেক্সট স্যার। হচ্ছে, it cannot interfere in the matters of day-to-day administration of house. হাউস মানে লোকসভা বা রাজ্যসভা, সেখানে প্রত্যেক দিনের যে অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস, ডে টু যে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে, কাজকর্ম হচ্ছে, সেখানে এরা নাক গলাতে পারবে না। সেখানে গিয়ে কেউ বললো আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বলছি, শুনুন আমার মনে হয় এটা করা উচিত, ওটা করা উচিত না, সেখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে তুমি কোনো বক্তব্য রাখতে পারবে না। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, ইটস রেকমেন্ডেশন আর অ্যাডভাইজারি নট বাইন্ডিং টু দ্য মিনিস্টার। তার মানে আমরা এটা থেকে 3 নম্বর পয়েন্টটা থেকে কি জানতে পারছি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি অবশ্যই কি পারলে কিছু রেকমেন্ড করতে পারে ফিনান্স মিনিস্টারকে বা প্রাইম মিনিস্টারকে, বাট এটা অ্যাডভাইজারি। বলতে পারে যে স্যার এটা করুন, এইভাবে করলে ভালো হয়, এটসেট্রা এটসেট্রা, কিন্তু নট বাইন্ডিং টু দ্য মিনিস্টার। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির অ্যাডভাইস শুনেই যে চলতে হবে সরকারকে বা মিনিস্টারকে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। নেক্সট, ইট ইজ নট অ্যান এক্সিকিউটিভ বডি। এটা কোনো এক্সিকিউটিভ বডি নয় যারা কাজ করবে। এক্সিকিউটিভ বডি মানে যারা সরাসরি কিছু কাজ করে। হেন্স ইট ক্যান নট ইস্যু এনি অর্ডার। তাহলে এরা কোনো অর্ডার পাস করতে পারবে না, তাই তো? প্রশাসনিক কোনো বডি নয় যে কাজ করবে, সেরকম কোনো বডি নয়, তাই অর্ডার পাস করতে পারে না। বাট পার্লামেন্ট ক্যান টেক এ ফাইনাল ডিসিশন
অন ইটস রেকমেন্ডেশন। কিন্তু যদি পার্লামেন্ট মনে করে তাহলে কোনো একটা কাজ করার আগে পাবলিক অ্যাকাউন্টস কমিটির কথা শুনে তারপর ফাইনাল ডিসিশনটা নিতে পারে। যদি পার্লামেন্ট মনে করে, পার্লামেন্ট ক্যান টেক এ ফাইনাল ডিসিশন অন ইটস রেকমেন্ডেশন। বোঝা গেল? কি বুঝলাম? যে এক্সিকিউটিভ বডি এরা নয়, তাই এরা কোনো অর্ডার পাস করতে পারবে না যে এটা করতে হবে, এটা করা উচিত বা ওটা করতে হবে না, এমন কোনো অর্ডার। কিন্তু পার্লামেন্ট যদি মনে করে যে পাবলিক অ্যাকাউন্ট কমিটির কথা শুনে তারপর আমরা দেখছি কি করা যায়, তাহলে তারা চাইলে পাবলিক অ্যাকাউন্টস কমিটির রেকমেন্ডেশন চাইতে পারে বা সেটাকে গ্রহণ। ক্লিয়ার হলো 4 নম্বরটা? এবং এখানে আমাদের এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা শেষ হলো। পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা বাড়িতে আবার ভালো করে পড়বে, যার কোথাও সমস্যা হবে সেগুলো নিয়ে আমাকে আবার বলবে, ঠিক আছে? এমনটা নয় যে আজকে পড়িয়ে দিলাম, ভিডিওটা শুনবে, লিংক দিয়ে দেবো, তারপরে কিন্তু আবার সমস্যা হবে কমিটিগুলো নিয়ে। আবার পরে ব্যক্তিগতভাবে কিছু বলার থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করতে পারো ওই গ্রুপে, তাহলে ভালো হবে। কারোর একজন সমস্যা থাকলে অন্যজনও অ্যান্সার দিতে পারে, বা আমি যে অ্যান্সারটা দেবো সকলেই শুনতে পারবে। পরবর্তী কমিটি আসছি এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটি আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট কমিটি, স্ট্যান্ডিং কমিটির মধ্যে পড়ে। কি বলছে? ইট ওয়াজ ফার্স্ট established in 1921 প্রি ইন্ডিপেন্ডেন্স। এটাও 1921 সালে প্রথম এস্টাবলিশড হয়েছে, ঠিক আছে? প্রি ইন্ডিপেন্ডেন্স 1921 এটা এস্টাবলিশড হয়েছিল। পোস্ট ইন্ডিপেন্ডেন্স 1950, 1950। তাহলে পোস্ট ইন্ডিপেন্ডেন্স 1950 অন দ্য রেকমেন্ডেশন অফ জন মাথাই। জন মাথাইয়ের রেকমেন্ডেশন অনুযায়ী এটা তৈরি হয়েছিল। অরিজিনালি বলতে আমরা 1950 কে বোঝাচ্ছি, 1921 কে বোঝাচ্ছি না। মানে অরিজিনাল সংবিধান অনুযায়ী দেয়ার ওয়ার 25 মেম্বার্স ইন দ্য কমিটি। তাহলে 1950 সালে অরিজিনালি কি হলো, 25 খানা মেম্বার ছিল টোটাল। এই এস্টিমেট কমিটির মূল মোট সদস্য হতো 25 জন। ইন 1956, 1956 সালে টোটাল নাম্বার অফ মেম্বার্স ইনক্রিজড টু 30। 1956 সাল থেকে এর টোটাল নাম্বারটা বেড়ে কত হলো, 30। অল দ্য মেম্বার্স ফ্রম লোকসভা অ্যান্ড নো মেম্বার্স ফ্রম রাজ্যসভা। অর্থাৎ এই 30-এর 30 জন প্রত্যেকেই কোথা থেকে আসছে, লোকসভা থেকে আসছে। কেন এমনটা হচ্ছে? এখানে রাজ্যসভা থেকে নেওয়া হচ্ছে না কেন? কারণ এটা এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটি মানে তারা ঠিক করবে যে আগামী দিনে আমরা কি করতে চাই, কি করতে চাই না, কোন কোন খাতে আমরা টাকা পয়সা ব্যয় করতে চাই। বোঝা গেল? সুতরাং সেখানে রাজ্যসভার কাউকে দরকার নেই, লোকসভা থেকেই হবে। কারণ লোকসভা থেকেই সরকার গঠন হয়, সরকারই তো ঠিক করে পরবর্তী ক্ষেত্রে আমরা কি কি কাজ করতে চাই। তাই সরকার যে সভা থেকে গঠন করা হয় সেই সভার লোকজনদের নিয়ে তৈরি হয়। মোট কতজন? 30 জন, বর্তমানে 30 জন। টার্ম 1 ইয়ার। একটা কমিটি সর্বোচ্চ 1 বছর থাকে। ইলেক্টেড বাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বাই লোকসভার মেম্বার। লোকসভার মেম্বাররাই কেবলমাত্র এদেরকে নির্বাচন করে, কারণ সব লোকসভাতেই রয়েছে। আচ্ছা, নো মিনিস্টার ক্যান বি ইলেক্টেড। ঠিক আছে, এটা মনে রাখবে যে এখানেও কিন্তু কোনো মিনিস্টার ইলেক্টেড হতে পারবে না এস্টিমেট কমিটিতে। চেয়ারম্যান ইজ নমিনেটেড বাই দ্য স্পিকার, অলওয়েজ ফ্রম রুলিং পার্টি। আগেরটাতে কি দেখলাম, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কি দেখলাম, যে সেখানে ট্র্যাডিশনালি 1967 থেকে অপোজিশন পার্টিদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচন করতো স্পিকার। কিন্তু এস্টিমেট কমিটিতে কি দেখলাম, মিনিস্টার কেউ থাকবে না, তবে সরকার পক্ষের কোনো একজন এমপিকেই এই এস্টিমেট কমিটির চেয়ারম্যান ঠিক করা হয়। কারণ এস্টিমেট কত লাগবে, সরকার কি কাজ করতে চাইছে, সরকারের পরবর্তী খরচা বা পদক্ষেপ কি হতে পারে, সেটা সে তার নিজের মন্ত্রীকে নিজের এমপিকে জানাবে, এবং এমপি সেই অনুযায়ী এস্টিমেট কমিটির কাছে, মানে এস্টিমেট কমিটির চেয়ারম্যানকে জানাবে, এবং যে এস্টিমেট কমিটির চেয়ারম্যান সেটাকে তার কমিটির সামনে রাখবে। তাই কাজ ভালো করে করার জন্য বা কাজের ফ্লুয়েন্সি আনার জন্য এটা রুলিং পার্টি থেকেই করা হয়। আচ্ছা, ফাংশন। এস্টিমেট কমিটির কি কাজ, কি কাজ করে এস্টিমেট কমিটি?
to suggest alternative policies in order to bring about efficiency and economic administration. ভারতবর্ষের ইকোনমিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থনৈতিক যে পরিকাঠামো ঠিক বলা যায় না, মানে অর্থনৈতিক অ্যাডমিনিস্ট্রেশনের বাংলা কি বলতে পারি, অ্যাডমিনিস্ট্রেশন বা এক্সিকিউটিভের বাংলা শাসন, অর্থনৈতিক যে শাসন সেটাকে ঠিকঠাক ভাবে কাজ করানোর জন্য, তার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কিছু কিছু অল্টারনেটিভ পলিসি সাজেস্ট করতে পারে। কে করতে পারে? এস্টিমেট কমিটি। দেখা গেল যে আমরা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিই যে রাশিয়া থেকে ডিফেন্স সিস্টেম কিনবো S-400। দেখা গেল এস্টিমেট কমিটি বলছে যে রাশিয়ার S-400 যা কাজ করে, সাপোজ আমেরিকার X-5, ওদের একটা ডিফেন্স সিস্টেম আছে X-5, সেই একই কাজ করে, কিন্তু সেটা আমরা রাশিয়ার থেকে কম দামে পাবো, বা হতে পারে সেটা আরো বেটার কাজ করে ডিফেন্স সিস্টেম, কিন্তু তার থেকে আমরা আরো কম দামে। বোঝা গেল? তাহলে তারা সেই, যেহেতু এস্টিমেট কমিটি, তাহলে দেখবে এখানে আমার 10,000 কোটি টাকা খরচা হলে, বা 100 কোটি টাকা, 100,000 কোটি টাকা খরচা হলে, 1 লাখ কোটি টাকা খরচা হলে এখানে হচ্ছে আমার 50,000 কোটি টাকা। তাহলে তারা সেই অল্টারনেটিভ পলিসিটা কিন্তু গভর্নমেন্টকে সাজেস্ট করতে পারে যে এটাতে যেতে পারেন, আমাদের টাকা অনেক কম খরচ হবে। আর কি ফাংশন? টু এক্সামিন ওয়েদার মানি well laid out within the limits of the policy implied in the estimates। দেখে যে যে পলিসির জন্য, যে এস্টিমেটের জন্য একটা পলিসি তৈরি করা হয়েছে, বা যে পলিসির জন্য একটা এস্টিমেট তৈরি করা হয়েছে যে এর জন্য আমরা এই পলিসিটা নেব, কি পলিসি? বাড়ি বাড়ি এসি দেব, ঠিক আছে, এবং সেখান থেকে টাকা পয়সা ঠিকঠাক সরকার পাচ্ছে কিনা, সরকারের কাছে ঠিকঠাক যাচ্ছে কিনা, বা সুন্দর করে কাজটা হচ্ছে কিনা, সেটাও কিন্তু তারা দেখে। এবং স্টকে কত টাকা আছে, ঠিকঠাক ভাবে সেটা সরকারকে দেয়া যাবে কিনা। দেখা গেল যে এসি দেওয়ার নাম করে করলাম, সবাই পেলো, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা 3টে রাজ্য পেল না, সরকারের আর টাকা নেই, সেই জায়গাটাও দেখে। নেক্সট, দ্য কমিটি মে বি কন্টিনিউড দ্য এক্সামিনেশন of the estimate from time to time through the financial year and report to the house। এই কমিটি কি করবে? সময় সময় মতো ওই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে সমস্ত এস্টিমেট গুলোকে তারা বিবেচনা করবে, এবং সময় সময় মতো তারা ঠিক সময় মতো হাউসে সেগুলোকে রিপোর্ট করবে যে এইটা এস্টিমেট আমরা ঠিক করেছি, এত টাকা খরচ হতে পারে, এটা এস্টিমেট ঠিক করেছি এত টাকা। কত সুন্দর সিস্টেম বানানো যায়। এস্টিমেট কমিটি এস্টিমেট ঠিক করবে, সরকারের কাছে বলবে, সরকার প্রথমে একটা ঠিক করবে যে ভাই আমি এটা কিনতে চাই, তারপর এস্টিমেট কমিটি তার এস্টিমেট ঠিক করে সরকারকে জানাবে যে হতে পারে কি হতে পারে না, বা কত টাকা আছে, কি সমস্যা হতে পারে, তারপর সরকার সেটা নিয়ে ফাইনাল ডিসিশন নেবে। তারপর ক্যাগ টাকা বের করে সেটা দেবে, ক্যাগ একটা হিসেব রাখবে, রিসিপ্ট রাখবে, তারপর ক্যাগের হিসেব, ক্যাগের রিসিপ্ট সব ঠিকঠাক কাজকর্ম হলো কিনা সেটা আবার মিলিয়ে দেখবে কে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ভাবো, ভারতবর্ষে এত কিছু, এত শক্তপোক্ত নিয়মের পরেও ভারতবর্ষে ঘাপলা হয়, তাই তো? ভারতবর্ষের পরেও কিন্তু টাকা পয়সা, জোচ্চুরি, বড় বড় সমস্যা সবকিছু হয়। সেসব ভারতবর্ষের জোচ্চুরি তো বলে লাভ নেই। রাজীব গান্ধীর সময় গোফোর্স কেলেঙ্কারি, গোফোর্স এক কামান, সেটা কেনা হয়েছিল, সেই সময় প্রচুর টাকা ছয় নেয়, ধরা পড়ে, যেগুলো ধরা পড়েনি আমরা জানি না। তারপরে যদি আমরা পরবর্তী একটা বাজে কেলেঙ্কারির কথা যদি বলি, অটল বিহারী বাজপেয়ীর সময় কার্গিল যুদ্ধ হয়েছিল, তোমরা জানো, কার্গিল যুদ্ধে প্রচুর সেনা মারা গেছিল, সেই সেনাদের যে কফিন বক্স, যে বক্সে করে তাদেরকে, তাদের মৃতদেহ বাড়িতে পাঠানো হয়, প্রচুর সেনা মারা গেছে, প্রচুর কফিন বক্স কিনতে হবে, সেই কফিন বক্স নিয়ে কেলেঙ্কারি, ঠিক আছে, কোন দেশে থাকি। তারপর অটল বিহারী বাজপেয়ী সরকার চলে গেল, মনমোহন সিং এর সরকার ছিল, সেটা এক কেলেঙ্কারির সরকার, সেখানে কয়লা কেলেঙ্কারি, সেখানে 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, সেখানে কমনওয়েলথ হয়েছিল ভারতবর্ষে 2010 সালে দিল্লিতে, সেই কমনওয়েলথ গেমের প্রচুর টাকা পয়সা ঝেড়ে কেলেঙ্কারি, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, তো এত সুন্দর সিস্টেম, ভাবো তার মধ্যেও আবার আমাদের এই সমস্ত কাজকর্ম চলে আর কি। সুতরাং আমরা নেতা মন্ত্রীদেরকে বোকা, আনপড় গাবার ভাবলেও মোটেও সেটা নয়, এবং সেই কেলেঙ্কারি গুলোই সামনে আসে যেগুলো এই সিস্টেমের, এই এত কঠিন সিস্টেমের মধ্যে, যেগুলো কোনো একটা স্টেপে গিয়ে আটকে যায়, ধরা পড়ে যায়।
যেগুলো ধরা পড়েনি সেগুলো তুমি আমি জানবোই না কখন। হাজার হাজার কেলেঙ্কারি এরকম চলে যাচ্ছে। আচ্ছা, নেক্সট। আর এস্টিমেট কমিটি কি করতে পারে? গ্র্যান্ট চাইতে পারে কোনো কোনো জায়গায়। দ্য ডিমান্ড ফর গ্র্যান্টস মে বি ফাইনালি ভোটেড despite the fact that the committee has made on no report। দেখা গেল যে কোনো একটা জায়গায় গ্র্যান্ট লাগবে, বা কিছু ক্ষেত্রে গ্র্যান্টের বাংলা কি? ভাতা, তাই তো? নাকি আরো ভালো বাংলা কিছু হতে পারে? অনুদান। অনুদান। হ্যাঁ, ঠিক। আমরা পশ্চিমবঙ্গে থেকে এই ভাতা ব্যাপারটা এত শুনেছি, অনুদানটাই ভুলে গেছি। যাই হোক, তো এই অনুদান, দেখা গেল যে কোনো কিছুতে গভর্নমেন্ট অনুদান দিতে চাইছে বা অনুদান চাইছে, সেই জায়গাটাতে এই এস্টিমেট কমিটি তারা কোনো রিপোর্ট দিচ্ছে না, তারা বলছে না যে অনুদানটা দেওয়া উচিত কি উচিত না, বা টাকা পয়সা কেমন ভাবে থাকবে না থাকবে। সেক্ষেত্রে কি করতে পারে এস্টিমেট কমিটি? সেই অনুদানটাকে গ্র্যান্ট করতে পারে, বা ভোটের মাধ্যমে, পার্লামেন্টের ভোটের মাধ্যমে তারা ঠিক করতে পারে যে ভাই ভোটাভুটির মাধ্যমে ঠিক করা হবে এই অনুদান এই ক্ষেত্রে দেওয়া হবে কিনা। আচ্ছা, এস্টিমেট কমিটিরও কিছু লিমিটেশন থাকে। লিমিটেশন অফ দ্য কমিটি: ইট ক্যান নট কোশ্চেন দ্য পলিসি লেড ডাউন বাই দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের পলিসিকে কিন্তু এরা চ্যালেঞ্জ করতে পারে না। যেমন ওই যে বললাম S-400 কেনা হবে, এস্টিমেট কমিটি বললো যে ওর থেকে তো ভাই আমেরিকার ডিফেন্স সিস্টেম কিনলে আমার কম দামে হবে, এটা বলতে পারে। কিন্তু পার্লামেন্টের পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে না, বলতে পারে না যে আমার এখন ডিফেন্স সিস্টেমের দরকার নেই, আমার এসব দরকার নেই ভাই, তুমি ওইদিকে খরচ না করে চাষিদের ক্ষেত্রে, চাষবাসের উন্নতির ক্ষেত্রে খরচ করে, এটা তারা বলতে পারে না। আচ্ছা, আর its recommendation is advisory not binding on the ministers। এর যে রেকমেন্ডেশন, এস্টিমেট কমিটির যে রেকমেন্ডেশন, এটা অ্যাডভাইজারি, এটা কিন্তু মিনিস্টারদের জন্য বাইন্ডিং নয়। অর্থাৎ এস্টিমেট কমিটি কিছু একটা রেকমেন্ড করলো, তার মানেই সেটা মিনিস্টারকে শুনতে হবে এমন ব্যাপার নয়। ইট ল্যাকস দ্য রিপোর্ট অ্যাসিস্ট্যান্স অফ দ্য ক্যাগ। ক্যাগের রিপোর্ট, ক্যাগ যে রিপোর্ট দেয় সেই রিপোর্টটা মিলিয়ে দেখার অধিকার এস্টিমেট কমিটির নেই। আবার ক্যাগ এস্টিমেট কমিটিকে কোন রকম ভাবে সাহায্য করে না। আচ্ছা, পরবর্তী কমিটি, কমিটি অন পাবলিক আন্ডারটেকিং। পাবলিক আন্ডারটেকিং মানেই বুঝতে পারছো তোমরা। পাবলিক আন্ডারটেকিং মানে কি বোঝো সুতপা? সুতপা আছে? সে কি, সুতপা নেই, বেরিয়ে গেছে? যদি হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, তো কথা বলো, বুঝবো কি করে? পাবলিক আন্ডারটেকিং মানে কি বোঝো? সুতপা কি মিউট করে কথা বলছে? স্যার মানে ওই মানে পার্লামেন্টের। পাবলিক আন্ডারটেকিং মানে পার্লামেন্টের কোনো সম্পর্ক নেই। আমি জাস্ট বলেছি পাবলিক আন্ডারটেকিং বলতে কি বোঝো। মানে সরকারের যে বিভিন্ন পাবলিক সেক্টর গুলো রয়েছে সেইগুলোর পাবলিক যে আন্ডারটেকিং, পাবলিক আন্ডারটেকিং বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে সরকার কোনো একটা প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট একটা প্রজেক্ট, সেটাকে সরকার আন্ডারটেক করতে চায়, সেগুলোকে আমরা পাবলিক আন্ডারটেকিং। ঠিক আছে? যেমন LIC একটা সময় ভারতবর্ষে অন্যরকম ভাবে চলতো, পরে সেটাকে পাবলিক আন্ডারটেকিং করা হয়। ঠিক আছে? SBI পাবলিক আন্ডারটেকিং করা হয়, অর্থাৎ সরকার নিজের তোমরা তোমরা যে জেনারেশনে বড় হয়েছে, তোমরা উল্টো দেখেছো যে সরকারি চাকরি করছে, হঠাৎ দেখা গেল সেটাকে বেসরকারি ঘোষণা করে দিল, এয়ার ইন্ডিয়া। ঠিক আছে? সরকারি চাকরিজীবী বেসরকারি হয়ে গেল। কিন্তু ভারতবর্ষের শুরুতে কি হতো, যে পাবলিক আন্ডারটেকিং করা হতো, বেসরকারি বিভিন্ন কোম্পানি, লাভজনক কোম্পানি এগুলোকে, বা যেগুলো ইম্পর্টেন্ট কোম্পানি ভারতবর্ষের চালনার ক্ষেত্রে যেগুলো দরকার বলে মনে হতো, সেগুলোকে সরকার আন্ডারটেক করে নিত। বোঝা গেল? তো সেখান থেকে এই নামটা আসে পাবলিক আন্ডারটেকিং। যেমন কলকাতার একটা উদাহরণ দিই, কলকাতার যে ট্রাম বন্ধ হতে চলেছে,
এই ট্রামটা ছিল সিটিসি কোম্পানি, অর্থাৎ ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানি বলে একটা কোম্পানি ছিল স্বাধীনতার আগে, তারা এই ট্রামটা চালাতো। ঠিক আছে, এরপর স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারা কিন্তু এটাকে আন্ডারটেক করে, সরকার নিজের উদ্যোগে চালাতে শুরু করে। আবার সরকার এখন বলছে যে আর চালাবো না, বন্ধ করে দেবো। আচ্ছা, কি বলছে? ফার্স্ট ইন 1964 অন দ্য রেকমেন্ডেশন অফ কৃষ্ণা মেনন কমিটি, প্রথম 1964 সালে এটা শুরু হয়। এই কমিটি পার্লামেন্টে পাবলিক অ্যাকাউন্টস কমিটি নামে, সরি, পাবলিক আন্ডারটেকিং কমিটি নামে কোনো একটা কমিটি চালু হয় কবে? 1964 সালে। কার রেকমেন্ড অনুযায়ী? কৃষ্ণা মেনন কমিটি। কৃষ্ণা মেনন কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী 1964 সালে 1964 পার্লামেন্টে পাবলিক আন্ডারটেকিং কমিটি চালু হয়। এট দ্য টাইম অফ স্টার্টিং, মানে শুরুতে, ইট হ্যাড 15 মেম্বার্স। ঠিক আছে, শুরুতে কি ছিল? 1964-এ 15 জন মেম্বার ছিল, তার মধ্যে 10 জন ফ্রম লোকসভা অ্যান্ড 5 জন ফ্রম রাজ্যসভা। তোমরা অলরেডি বলেছি লোকসভা থেকে কেন বেশি থাকে আর রাজ্যসভা থেকে কেন কম থাকে। ফ্রম 1974, অর্থাৎ ঠিক তার 10 বছর পরে এর মোট সংখ্যাটা বেড়ে যায়। দ্য নাম্বার অফ মেম্বার ইনক্রিজ টু 22। প্রথমে কত ছিল? 15, সেটা বেড়ে 10 বছর পরে হলো 22, এবং 22টাকে এইভাবে ভাগ করা হলো, 15 জন হচ্ছে লোকসভা থেকে, 7 জন রাজ্যসভা থেকে। তাহলে মনে রাখবে, বর্তমানে পাবলিক আন্ডারটেকিং কমিটিতে মোট 22 জন আছে, তার মধ্যে 15টা মেম্বার ফ্রম লোকসভা, 7 জন মেম্বার ফ্রম রাজ্যসভা। টেনিওর, এদের টেনিওর কি থাকে? 1 বছরের টেনিওর থাকে, 1 ইয়ার। নো মিনিস্টার ক্যান বি ইলেক্টেড, এখানে কোনো মিনিস্টার ইলেক্টেড হতে পারে না। মেম্বার্স আর ইলেক্টেড বাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে মেম্বারদেরকে ইলেক্ট করা হয়। চেয়ারম্যান অনলি ফ্রম লোকসভা, চেয়ারম্যানকে কেবলমাত্র লোকসভা থেকে, ওই যে বর্তমানে যে 15 জন লোকসভা সদস্য থাকে তাদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়, এবং এই স্পিকার, স্পিকার যিনি আছেন লোকসভা স্পিকার, তিনি কিন্তু চেয়ারম্যান অ্যাপয়েন্ট করেন এই পাবলিক আন্ডারটেকিং কমিটির, সিলেক্টেড বাই দ্য স্পিকার অফ লোকসভা। ফাংশন, এর পরবর্তী ফাংশন কি? টু এক্সামিন দ্য রিপোর্ট অ্যান্ড অ্যাকাউন্টস অন পাবলিক আন্ডারটেকিং। পাবলিক আন্ডারটেকিং যে কোম্পানিগুলো আছে বা পাবলিক আন্ডারটেকিং যে সেক্টর আছে, সেই সেক্টরের রিপোর্ট গুলো এবং তাদের অ্যাকাউন্টস গুলোকে এক্সামিন করে এরা। যেমন বর্তমানে আছে এসবিআই, আরো বেশ কিছু পাবলিক আন্ডারটেকিং কোম্পানি আছে। টু এক্সামিন দ্য রিপোর্ট অন ক্যাগ অন পাবলিক আন্ডারটেকিং, পাবলিক আন্ডারটেকিং যে কোম্পানিগুলো আছে সেই সমস্ত পাবলিক আন্ডারটেকিং সেক্টর গুলোর যে অডিট হয়, সেই অডিট রিপোর্ট যেটা ক্যাগ পেশ করবে সেটা কিন্তু এক্সামিন করার ক্ষমতা যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটির আছে, তেমন এই পাবলিক আন্ডারটেকিং কমিটিরও আছে। এরাও দেখবে যে সব ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। টু এক্সামিন whether the affairs of public undertaking are being well managed and going sound business, এটাও এরা দেখবে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেটা, পাবলিক আন্ডারটেকিং কমিটি যেটা আছে, তারা এটা দেখবে যে পাবলিক আন্ডারটেকিং যে সেক্টর গুলো আছে বা বিভিন্ন কোম্পানিগুলো আছে তাদের কাজকর্ম সব ঠিকঠাক ভাবে চলছে কিনা, বিজনেস ঠিকঠাক ভাবে ম্যানেজ হচ্ছে কিনা, সাউন্ড বিজনেস মানে, এবং সেখানে বিজনেস খুব ভালো হচ্ছে কিনা। বোঝা গেল? যদি দেখা গেল বিজনেস ভালো হচ্ছে না, লসে রান করছে, তখন কিন্তু সরকার অন্যরকম ভাববে। যেমন তোমরা জানো সরকার বলে রেল আমাদের লসে রান করে, ঠিক আছে, কারণ পাবলিক আন্ডারটেকিং কোম্পানি দেখছে যে এরা ভাই রেলটা ঠিকঠাক ভাবে যাচ্ছে না, মানে যতটা খরচা হচ্ছে তার থেকে বাজেটে দেখা যাচ্ছে যে তার থেকে ব্যয় বেশি হচ্ছে। কিভাবে হচ্ছে যদিও আমার মাথাতে ঢোকে না, যাই হোক। নেক্সট, to exercise such other functions vested in the Public Accounts Committee and Estimate Committee in the relation to public undertaking which are allotted by the Speaker from time to time. ঠিক আছে, এছাড়াও কি করে তোমরা জানো, পাবলিক অ্যাকাউন্টস কমিটি সমস্ত খতিয়ান টাকা পয়সার হিসেব মিলিয়ে দেখে,
এস্টিমেট কমিটি সমস্ত কিছুর এস্টিমেট দেখে। এবং এই পাবলিক আন্ডারটেকিং কমিটি কি করে, যে পাবলিক আন্ডারটেকিং সংক্রান্ত যে ব্যাপারগুলো এস্টিমেট কমিটি দেখছে, পাবলিক আন্ডারটেকিং ব্যাপার যেগুলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি দেখছে, সেই সমস্ত ক্ষেত্রেও তারা নাক গলিয়ে তারাও সেই জিনিসগুলো এস্টিমেট কমিটি থেকে এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে তারা ম্যাটারগুলো চেয়ে নিতে পারে টাইম টু টাইম, এবং সেগুলো স্পিকার তাদেরকে প্রোভাইড করে। স্পিকার কি দেখছে, যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তারা পাবলিক আন্ডারটেকিং সম্পর্কে একটা রিপোর্ট পেয়েছে, সেটা তারা খতিয়ে দেখছে, স্পিকার সেই রিপোর্টটা আবার পাবলিক আন্ডারটেকিং কমিটিকে পাঠিয়ে দেয়। ঠিক আছে, পাবলিক আন্ডারটেকিং নিয়ে সরকার কিছু ভাবছে, তাই এস্টিমেট কমিটি কোনো কিছু একটা এস্টিমেট তৈরি করছে, স্পিকার সেই এস্টিমেট কমিটির কি বক্তব্য সেগুলো কিন্তু পাবলিক আন্ডারটেকিং কমিটিকেও পাঠিয়ে দেবে। বোঝা গেল? এই পাবলিক আন্ডারটেকিং কমিটিটা বোঝা গেছে এটা কি কাজ করে অ্যাকচুয়ালি? জ্যোতিকা? হ্যাঁ স্যার। আবারও বলছি, বাড়িতে ভালো করে পড়বে, না বুঝতে পারলে আমাকে আবার পরে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, কমিটি অন ওয়েলফেয়ার অফ এসসি এন্ড এসটি। এসসি এসটি ওয়েলফেয়ার কমিটি কম্পোজিশন, টোটাল মেম্বার থাকে 30 জন, 20 জন লোকসভা থেকে, 10 জন রাজ্যসভা থেকে। দে অল আর ইলেক্টেড বাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। নো মিনিস্টার উইল বি মেম্বার, কোনো মিনিস্টারের মেম্বার হতে পারে না। কার মেম্বার হতে পারে না? এসসি এসটি ওয়েলফেয়ার কমিটির মেম্বার হতে পারে না কোনো মিনিস্টার। দ্য চেয়ারম্যান is appointed by the speaker of Lok Sabha from one of its member। এই ওয়ানটা এইভাবে ওয়ান লিখবেন, এটা ওএনই ওয়ান লিখবে তোমরা, ওয়ান অফ ইটস মেম্বার কে এইভাবে লেখা হয় না, ওয়ান অফ ইটস মেম্বার্স। ঠিক আছে, চেয়ারম্যান কি করে, লোক চেয়ারম্যান ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য স্পিকার। স্পিকার এই কমিটির, যে এসসি এসটি ওয়েলফেয়ার যে কমিটি আছে পার্লামেন্টে, সেই কমিটির চেয়ারম্যান একজনকে নির্বাচন করে এবং সেটা লোকসভা থেকে নির্বাচন করে। স্পিকার নির্বাচন করছে মানে লোকসভা থেকে নির্বাচন করবে। টেনিওর কি থাকে, টার্ম থাকে 1 বছরের। কমিটির নামটা থেকেই তোমরা ফাংশন বুঝতে পারছো, কমিটি অন ওয়েলফেয়ার অফ এসসি এন্ড এসটি। ভারতবর্ষে শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপস যে সম্প্রদায়গুলো আছে, সেই সম্প্রদায়ের সমস্ত জায়গায় রিপ্রেজেন্টেশন ঠিকঠাক আছে কিনা, তাদের সমস্ত ক্ষেত্র ঠিকঠাক ভাবে দেখা হচ্ছে কিনা, বিবেচিত হচ্ছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো দেখে। আচ্ছা, ফাংশন কি? ফাংশন টু কনসিডার দ্য রিপোর্ট সাবমিটেড বাই দ্য কমিশন ফর এসসি এন্ড এসটি। এসসি এন্ড এসটি কমিশন আছে জানো ভারতবর্ষে? আছে তো, এসসি কমিশন, এসটি কমিশন, এসসি এসটি কমিশন। সেই এসসি এসটি কমিশন যে রিপোর্ট সাবমিট করবে, সেই রিপোর্টটা পার্লামেন্টে খতিয়ে কে দেখবে? এসসি এসটি ওয়েলফেয়ার কমিটি, পার্লামেন্টের যে এসসি এসটি ওয়েলফেয়ার কমিটি আছে তারা দেখবে। ঠিক আছে, আর কি বোধ করছে? টু এক্সামিন দ্য রিপ্রেজেন্টেশন অফ এসসি এন্ড এসটি ইন দ্য সার্ভিসেস and post under the union to ensure the implementation of Article 335। Article 335 এ বলছে যে ভারতবর্ষে যেসব সেক্টর গুলো আছে, মানে পাবলিক সেক্টর যেগুলো আছে, সমস্ত জায়গায় 50% এসসি এসটি ওবিসি এটসেট্রা থাকতে হবে, আর বাকি 50% জেনারেল থাকতে হবে। এই ব্যাপারটা ঠিকঠাক চলছে কিনা সারা ভারতবর্ষ জুড়ে, এটা খতিয়ে দেখবে কে? ওয়েলফেয়ার অফ এসসি এন্ড এসটি কমিটি। ঠিক আছে, পার্লামেন্টে যে কমিটি থাকে, এবং তারা দেখবে যে ঠিকঠাক রিপ্রেজেন্টেশন সব জায়গায় আছে কিনা। সার্ভিসেসে তো নেই। কেন্দ্র সরকারের যে আমলা বিভাগ আছে, মানে যে সেক্রেটারিয়েট যারা আছে, কেন্দ্র সরকারে যদি এই মুহূর্তে 70খানা আমলা থাকে বা 75খানা আমলা থাকে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 10টা থেকে 12টা তারা হচ্ছে এসসি এসটি থেকে বিলং করে, বাকিরা কিন্তু এসসি এসটি থেকে বিলং করে না। ঠিক আছে, যার জন্য এই যে বলি নতুন করে একটা কাস্ট সেন্সাস বলে একটা নতুন জিনিস চালু হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই যে সেটা কিন্তু রাহুল গান্ধীর জেদ, এবং রাহুল গান্ধীর পার্লামেন্টে সেই নিয়ে বক্তব্যও ছিল, ভাইরাল হয়েছে। রাহুল গান্ধী বলেছিল একটা সময় যে এই পার্লামেন্ট থেকেই আমি এসসি এসটি বা কাস্ট সেন্সাস আমি আলাদা করে এখান থেকেই চালু করব। ঠিক আছে,
আমরা সরকারে এসে না, বিরোধী হিসাবেই এখান থেকে এমন সরকারকে প্রেসার দেবো, সরকার চালু করতে বাধ্য হবে। এই SC/ST ওয়েলফেয়ার কমিটি তারা বিভিন্ন জায়গায় সরকারের কাছে, এই কেন্দ্র সরকারের কাছে লাস্ট 10 বছর ধরে এমন এমন প্রশ্ন তুলে ধরেছে, এবং তার ফলে কিন্তু কেন্দ্র সরকার বাধ্য হয়েছে যে না, আমাদের কাস্ট সেন্সাসটা করা উচিত, নতুবা আমরা বুঝতে পারছি না যে SC/ST যে পরিমাণে ভারতবর্ষে আছে সেই পরিমাণে তাদের আপলিফমেন্ট অ্যাকচুয়াল হয়েছে কিনা। ঠিক আছে, এবার আমাদের শহরতলিতে কি হয়, একটা সমস্যা হয়। শহরতলিতে আমাদের মতো যারা জেনারেল আছে, তারা আশেপাশ শহরতলির যে SC/ST গুলো আছে তারা বেশ বড় লোক, জেনারেলের মতোই বা তার থেকে বেশি। তাই আমাদের দুম করে মনে হয়, আরে স্যার কি বলছেন, এই তো আমার বাড়ির পাশে, এই তো দেখি এত বড় লোক। অ্যাকচুয়ালি SC/ST কমিউনিটি যদি থাকে, তার যে বড় লোকগুলোকে দেখো বা যে আপলিফমেন্ট যাদের হয়েছে সেই সমস্ত জায়গায় যেগুলো দেখো, সেগুলো হয়তো 2% বা 3%। বিশাল বিশাল কমিউনিটি আছে। পশ্চিমবঙ্গে তো কম আছে ব্যাপারগুলো, অনেকটা, মানে নেই যে তা না, অনেকটা কম আছে। নেক্সট আর কি বলছে, টু রিপোর্ট অন অ্যাকশন টেকেন বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অন দ্য মেজার্স প্রপোজড বাই দ্য কমিটি। এই কমিটি কিছু প্রপোজ করলো যে SC/ST দের উন্নতির জন্য, তাদের আপলিফমেন্টের জন্য এই এই কাজগুলো করা উচিত। সেই সমস্ত কাজ গভর্নমেন্ট ঠিকঠাক করছে কিনা বা গভর্নমেন্ট কোথায় কি কাজ করছে, সেগুলো কিন্তু মেজারমেন্ট করবে কে, এই পার্লামেন্টের যে কমিটি অন ওয়েলফেয়ার অফ SC/ST, যেটাকে আমরা পাতিকতা SC/ST ওয়েলফেয়ার কমিটি বলি, তারা কিন্তু দেখবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, টু রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য ওয়েলফেয়ার প্রোগ্রাম ফর দ্য SC/ST কমিউনিটি ইন দ্য ইউটিস। ইউটি যেগুলো আছে, শুধু স্টেট গুলোতে দেখবে, ইউটি মানে ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি যেগুলো আছে, সেই সমস্ত ইউনিয়ন টেরিটরিতে যে SC/ST কমিউনিটি আছে, সেই সমস্ত SC/ST কমিউনিটিতে যে ওয়েলফেয়ার প্রোগ্রাম গুলো আছে, সেগুলো ঠিকঠাক ভাবে চলছে কিনা সেগুলোও তারা কিন্তু দেখবে। বোঝা গেল? অর্থাৎ এটা বলার অবকাশ থাকে না যে SC/ST কমিউনিটি, SC/ST যে ওয়েলফেয়ার কমিটি পার্লামেন্টে, সেই ওয়েলফেয়ার কমিটি কি করবে, সারা ভারতবর্ষ জুড়ে SC/ST দের সমস্ত ক্ষেত্রে কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না, এই সমস্ত ব্যাপারগুলো পার্লামেন্টারি সেক্টরে তারাই দেখবে। আচ্ছা, আমাদের পরবর্তী কমিটি ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি। এটা পড়ে আজকে শেষ করব, তারপরেও যদি আরো কিছুটা আছে, বেশ অনেকটা, আজকে আমরা ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটিটা করে শেষ করব। আচ্ছা, আগামীকাল একটা এক্সামের ব্যাপার আছে, জানো তো তোমরা, মনে আছে তো? আছে। হ্যাঁ স্যার। ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি, on the recommendation of the rules committee of Lok Sabha, Lok Sabha rules committee recommendation অনুযায়ী 1993 সালে there were total 17 departmentalist related standing committees were set up in the parliament. মোট 17 খানা ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, ইন 2004 সালে 7টা আরো ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি তৈরি করা হলো। তাহলে 17 সাথে কত হলো, 24। at present টোটাল 24 ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেখার জন্য একটা একটা করে স্ট্যান্ডিং কমিটি। ভারতবর্ষে কত ডিপার্টমেন্ট আছে ভাবো, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন, বলতে পারো যে প্রত্যেক যতগুলো মন্ত্রী আছে মানে ততগুলো ডিপার্টমেন্ট আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখার জন্য একটা করে কমিটি, কি সুন্দর নিয়ম না? মন্ত্রীরা কাজ করবে এক্সিকিউটিভ হিসেবে সারা ভারতবর্ষে। সাপোজ আমি ডিফেন্স মিনিস্টার, তাহলে মানে আমি ডিফেন্স মিনিস্টার দুম করে আমি বলে দিলাম, বাপ রে বাপ, যাই হোক, তো আমি ডিফেন্স মিনিস্টার, আমি তাহলে ভারতবর্ষে যে ডিফেন্স সেক্টরটা সেটা নিজের মতো করে দেখবো, কি করা যায় না করা যায়, আমি তো সেইভাবে এক্সিকিউটিভ হিসাবে কাজ করব। কিন্তু আমার কাজের রিভিউ করবে পার্লামেন্টের একটা লেজিসলেটিভ বডি আছে বা লেজিসলেটিভ কমিটি আছে, সেটা হচ্ছে যে ডিফেন্স কমিটি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা করে ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি আছে।
ইচ স্ট্যান্ডিং কমিটি, প্রত্যেকটা স্ট্যান্ডিং কমিটি কনসিস্ট অফ টোটাল 31 মেম্বার্স। প্রত্যেকটা স্ট্যান্ডিং কমিটিতে 31টা করে মেম্বার আছে, যাদের মধ্যে 21টা মেম্বার ফ্রম 21 মেম্বার ফ্রম লোকসভা and 10 মেম্বার ফ্রম রাজ্যসভা। The members of Lok Sabha are nominated by the speaker. লোকসভার মেম্বারদের কে নমিনেট করবে? ভোট ফোট হয় না, নমিনেট হয় এখানে, ঠিক আছে? কে নমিনেট করবে? স্পিকার, মানে এই 21 জনকে স্পিকার ঠিক করে দেবে কারা কারা থাকবে। and members of রাজ্যসভা are nominated by the chairman. চেয়ারম্যান রাজ্যসভার মেম্বার, বাকি 10 জনকে রাজ্যসভা থেকে চেয়ারম্যান ঠিক করে দেবে from amongst concern house, মানে প্রত্যেকটা কনসার্ন হাউস থেকে, মানে এই 21 জন লোকসভা থেকেই হবে, স্পিকার ঠিক করে দেবে, 10 জন রাজ্যসভা থেকে হবে, চেয়ারম্যান ঠিক করে দেবে। অবশ্যই এখানে মিনিস্টাররা থাকবে না, মিনিস্টারের ডিপার্টমেন্ট নিয়ে যারা খতিয়ে দেখবে সেখানে আমার মিনিস্টার কেন থাকবে? মিনিস্টার আর নট এলিজেবল টু বি নমিনেটেড অ্যাজ এ মেম্বার অফ এনি স্ট্যান্ডিং কমিটি। কোনো মিনিস্টার কোনো স্ট্যান্ডিং কমিটির মধ্যে থাকতে পারবে না। এদের টার্ম হচ্ছে 1 বছর ফর ইচ স্ট্যান্ডিং কমিটি। প্রত্যেকটা স্ট্যান্ডিং কমিটির 1 বছর করে থাকবে। Out of 24 standing committee, 8 committees works under Rajya Sabha and 16 other committees works under Lok Sabha. 24 খানা কমিটির মধ্যে 8টা কমিটি রাজ্যসভার আন্ডারে কাজ করে এবং বাকি 16টা কমিটি লোকসভার আন্ডারে কাজ করে। কোন কমিটি কোথায় আছে? এবার কি বলছে? নেম অফ ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটির নাম, কমিটিজ আন্ডার রাজ্যসভা, রাজ্যসভার আন্ডারে যে 8টা কমিটি আছে সেই 8টা কমিটি আমরা দেখবো কি কি আছে। একটু চাপের হয়ে যাবে আমার মনে হয়। ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি কতটা এই পর্যন্ত আজকে তোমরা পড়ো, তার পরের দিন আমি এই কমিটির ডিটেলস গুলোতে আবার আসবো, ঠিক আছে? তোমরা এই পর্যন্ত আজকে ভালো করে পড়ো, আজকাল দুদিন, তারপরে কি সমস্যা বেরোয় সেগুলো বলো, ঠিক আছে? এই যে স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো বলো বলো। স্যার পার্লামেন্ট পড়ানোর সময় স্পিকার পড়িয়েছিলেন, স্পিকার কি আলাদা করে আবার পড়াতে হবে, পড়াবেন সেটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, স্পিকার আলাদা করাও। আর স্যার বলছি শিডিউল 8 অনুযায়ী অরিজিনাল কনস্টিটিউশনে কটা ল্যাঙ্গুয়েজ ছিল? আমার খাতায় 18টা লেখা আছে, আমি এক জায়গায় এক্সাম দিচ্ছিলাম সেখানে 14টা বলছে অ্যান্সারে। 14টাই হবে। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের ল্যাঙ্গুয়েজ হয়নি, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আলাদা করে একটা চ্যাপ্টার করানো হয়নি? না স্যার, হয়েছে। হয়েছে তো? আমাদের হয়নি। ও, তোমাদের কি অফলাইন হয়েছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার। রোহিত, তোমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা তোমাদের এতে যুক্ত করবে, তোমার এবং জ্যোতিকার যে লিস্ট বানাচ্ছ সেখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটা টপিক আলাদা করে যুক্ত করবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? নতুবা চাপের হয়ে যাবে, তোমাদের মনে হতেই পারে সব বুঝতে পারছি স্যার, পর বলে যান, ব্যাপারটা এমন না, মাথাতে থাকবে না, ঠিক আছে? এইটুকু তোমরা বাড়িতে পড়ে এসো ভালো করে, কি সমস্যা হয় সেগুলো আমাকে জানাও। আগামীকাল এক্সাম দেবে, তার পরের ক্লাসে পরে থেকে শুরু করো, ঠিক আছে? এই পিডিএফটা পাঠালে লিখে নিতে পারবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। গুড নাইট, ভালো করে লেখাপড়া করো, কাল যাতে এক্সামটা ভালো হয়। টাটা।